নমস্কার, শুরু করছি বাংলা বলছে। এসআইআর নিয়ে বিতর্কে সরগরম রাজ্য এবং জাতীয় রাজনীতি। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত ক্রমশই তুঙ্গে উঠছে। এবং গতকালই আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল নবান্নকে 4 জন WBCS অফিসার তাদের সাসপেন্ড করা এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার যে নির্দেশ ছিল, সেই নির্দেশে কার্যত না করে নবান্ন, বদলে দুজন অফিসার, একজন অফিসার, একজন ARO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের দুজনকে ভোটের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয় শুধুমাত্র। আর এরপরে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব করেছে। আগামীকাল তাকে দিল্লিতে ডাকা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মুখ্য সচিব আগামীকাল দিল্লি যাচ্ছেন। আর এরই মধ্যে এই গোটা এসআইআর বিতর্কে নতুন ঘৃতাহুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি উড়ে যাওয়ার আগে তার দাবি যে যদি দেশের ভোটার তালিকায় এত গরমিল থেকেই থাকে, তাহলে সেই ভোটারদের দ্বারা যিনি নির্বাচিত হয়েছেন, সেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কোনো বৈধতাই থাকে না। তাই তিনি দাবি জানালেন যে যদি এই এসআইআর করতেই হয়, তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক, এসআইআর করা হোক গোটা দেশ জুড়ে এবং নতুন করে নির্বাচন সম্পন্ন করা হোক। এই সব নিয়ে আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। নবান্ন নির্বাচন কমিশন সংঘাতে নয়া মোড়, এবার রাজ্যের মুখ্য সচিবকে তলব দিল্লির। এসআইআর ঘিরে দিল্লির সঙ্গে রাজ্যের সংঘাত আরো তুঙ্গে উঠছে। এবার মুখ্য সচিব মনোজ পন্থকে জরুরি তলব করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিকেল 5টার মধ্যে তাকে হাজির হতে হবে দিল্লিতে। নবান্ন সূত্রে খবর, নির্দিষ্ট সময়ে হাজির হবেন মুখ্য সচিব। দেশজুড়ে যখন নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, তখন বাংলায় ভোটের আগে বিশেষ নজর দিয়েছে কমিশন। কয়েকদিন আগেই রাজ্যের 4 নির্বাচনী আধিকারিক ও এক স্থায়ী কর্মীকে দায়িত্বে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করার নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তাতে আমল দেয়নি রাজ্য। প্রকাশ্য সভা থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন কাউকে সাসপেন্ড করা হবে না। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। এরপর জবাবদিহির জন্য কমিশন রাজ্যকে 72 ঘন্টা সময় দেয়। গতকালই নবান্ন জানায় এক আধিকারিক ও এক ডেটা এন্ট্রি অপারেটরকে ভোটের কাজে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি 3 আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই কমিশন তলব করে মুখ্য সচিবকে। নির্বাচন কমিশনের মতে এটা শুধুই নির্দেশ না মানা নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে মর্যাদার প্রশ্ন। তাই মুখ্য সচিবকে ডেকে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। গোটা ঘটনা ফের রাজ্যের সঙ্গে দিল্লির জটিলতা বাড়িয়েছে। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে 4 বছর আগের কথা। 2021 সালে ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার জন্য কলাইকুণ্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল মুখ্যমন্ত্রী। সেবার মোদীর সঙ্গে দেখা করেছিলেন মমতা, কিন্তু তাদের কোনো বৈঠক হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে চলে গিয়েছিলেন মুখ্য সচিব। তারপরই দিল্লি থেকে চিঠি আসে আলাপনের কাছে, তলব করা হয় তাকে। কিন্তু দিল্লি যাননি আলাপন। এই নিয়ে ঝড় বয়ে যায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে। 4 বছর পর ফের সেই পরিস্থিতি। তবে নবান্ন সূত্রে খবর, দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব। এখন দুতরফে কি কথা হয় সেটাই দেখার। কলকাতা টিভি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং কিছুক্ষণের মধ্যেই CPIM এর পক্ষ থেকে শামীম আহমেদ আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি প্রথমে কৃষাণুর কাছেই আসি। যে কৃষাণু, আমরা দেখলাম যে গতকালই নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকার কার্যত সংঘাতের যে আবহ, সেটাকে আরো একটু বাড়িয়ে দিল এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশে কার্যত না করে দিল। মাত্র একজন ARO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের জাস্ট ভোটের কাজ থেকে বিরত রাখা হচ্ছে। তাছাড়া কোনো ব্যবস্থা, না সাসপেনশন, না এফআইআর। এবং তারপরে মুখ্য সচিব, তাকে তলব করা হয়েছে। বিষয়টা হচ্ছে এই ব্যাপারে যেটা মুখ্য সচিব যে চিঠিটা দিয়েছেন, তাতে তিনি পরিষ্কার করে বলেছেন যে যাদের এই দায়িত্বগুলো দেয়া হচ্ছে সেগুলো তাদের অ্যাডিশনাল কাজ, তাদের আরও সরকারি কাজের দায়িত্ব আছে। তো সুতরাং অ্যাডিশনাল কাজে যখন কাজের চাপ বাড়ে, 2-1টা জায়গায় ভুল ত্রুটি হতে পারে। তো এই ক্ষেত্রে সরকার তার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের বিরুদ্ধে
যা যা তারা হয়তো একটা কাজে যে গাফিলতি হয়েছে তার বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়া সরকার মনে করেছে, কিন্তু নির্বাচন কমিশন যেটা রাষ্ট্রীয় নির্বাচন কমিশন যেটা মনে করছে সেটা তো এখন তো নির্বাচন ডিক্লেয়ার হয়নি, তো সুতরাং এখনো অবধি প্রশাসন ব্যবস্থা রাষ্ট্রীয় নির্বাচন কমিশনের অধীনস্থ হয়নি, এখন রাজ্য প্রশাসনের অধীনস্থই আছে। তো রাজ্য যেটা ঠিক মনে করবে, রাজ্যের প্রেরোগেটিভ আছে, এটা কনস্টিটিউশনে যে অনুসারে ধারার অনুসারে যে রাজ্যের প্রেরোগেটিভ আছে রাজ্য সেটা পালন করবে। কিন্তু নির্বাচন কমিশন প্রতিবেদনেও দেখালাম কৃষাণু যে এই ঘটনা কোথাও বছর চারেক আগের তোমার সেই ইয়াস পরবর্তী সংঘাতের কথা মনে রয়েছে, এবং যে সংঘাতের কারণে তৎকালীন মুখ্য সচিব যার একদম সামনেই যার অবসর ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু রীতিমতো রোষে পড়তে হয়েছিল। তো মানে কি করতে পারে, তোমার যদি কাছে আইনটা যদি তাদের পক্ষে থাকতো আইন বলবৎ হতো, কিন্তু যেহেতু আইনটা নেই তাহলে কি করবে, ধমকাবে, ভয় দেখাবে, বলবে তোমার মাইনে আটকে দেবো, তোমার রিটায়ারমেন্টের পর বেনিফিটস আটকে দেবো, এইটাই বলতে পারে। একটি বেনিয়া দল, একটি বেনিয়া সরকার যারা অন্য দেশের গিয়ে অযাচিতভাবে অসাংবিধানিকভাবে অন্য দেশের রাষ্ট্রপতির নির্বাচনে গিয়ে প্রচার করে আসে, সেই বেআইনি প্রধানমন্ত্রীর মাথা থেকে লোককে থ্রেট করা ছাড়া আর কিছু আসবে না, কারণ এই সরকার মানুষের গ্রহণযোগ্যতা, মানুষের আস্থা হারিয়েছে, সেটা প্রমাণিত। তার জন্য চুরি করতে হয়েছে। দেবজিতের কাছে আসি। দেবজিৎ, অর্থাৎ কৃষাণুরা নির্দিষ্টভাবে যদি আমরা দেখেছি শাসক পক্ষ তারা এটাকে একটা ভিন্ডিকটিভ অ্যাপ্রোচ হিসেবে দেখছে, এবং তারা মনে করছে যে এটা একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে, এবং যে কারণেই নির্বাচন কমিশনের একতরফা নির্দেশ মেনে ওই অফিসারদের সাসপেন্ড করা বা তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের না করার জন্য মুখ্য সচিবকে তলব করা হচ্ছে। দেখো, নির্বাচন কমিশন একতরফা নোটিশ দেবে, নির্বাচন কমিশন একতরফাভাবেই কাজ করবে, এটাই সাংবিধানিক সূত্র। এরকম নয় যে নির্বাচন কমিশন 10 জনের সঙ্গে কথা বলে ঠিক করবে, এরকমও নয়। দিদি, 13 সিসি ধারা জনপ্রতিনিধিত্ব আইন 1950, তাতে বলছেন যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশন, তারা সরকারি কর্মচারীদের নেবেন, ডাকবেন নির্বাচনের কাজ করার জন্য, এবং কাজ করার জন্য ডেকে মানে তাদের নামের লিস্ট করে সেই লিস্টটা রাজ্য সরকারকে জানিয়ে দেবেন, একে 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 নিলাম, মানে নাম পাঠাও নয়, আমি এনাদের নিলাম, একে 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 আমরা নিলাম, আপনাদের জানালাম, এটা 1 নম্বর। সুতরাং ক্ষমতাটা ওদের হাতেই আছে প্রথমত। সেটা ঠিক না ভুল সেটা আলাদা, চ্যালেঞ্জের বিষয়। সব জায়গায় তো আর বিজেপি ক্ষমতায় নেই, বা বিজেপি ক্ষমতায় আসলে কি হবে না, সমস্ত রাজনৈতিক দল এই জিনিসের সুবিধে এবং অসুবিধে ভোগ করবেন যারা যখন যে রাজ্যের সরকারের ক্ষমতায় থাকবেন। দ্বিতীয়ত, এই একই আইনের 32 নম্বর ধারাটা একটু পড়ুন, সেখানে পরিষ্কার লেখা আছে যে এই কমিশনের নাম এন্ট্রি হয়ে যাবার পরে, মানে এই নির্বাচনের কাজের জন্য নাম এসে যাবার পরে তাদের দণ্ডমুণ্ডের কর্তা শাস্তি দেওয়ার দায়িত্ব এবং শাস্তি না মানে আটকানোর দায়িত্ব, সেটাও কিন্তু নির্বাচন কমিশনের অধীন। মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত ক্ষুব্ধ এই রাজ্যের মুখ্য সচিব তাকে তলব করা নিয়ে, এবং তিনি যেটা বলেছেন বলে শোনা যাচ্ছে যে এখনো তো নির্বাচন ঘোষণা হয়নি, আগে তো নির্বাচনের সময় 3 মাস কমিশনের অধীনে থাকতো। আরে বাবা, নির্বাচন কমিশন কার অধীনে কতক্ষণ ধরে রাখবে, এখন সারা বছর ওদের অধীনে রাখার চেষ্টা করছে। সেটা একদম তো তাই। তার আগে তো চিঠি দিয়ে জানিয়েছেন। মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বা তার আগে যারা ছিলেন তারা এই রাজ্য নির্বাচনী মানে নির্বাচন কমিশনটাকে একটা নির্বাচনী দপ্তর, মানে অ্যাজ ইফ যেন সরকারের একটা এক্সটেন্ডেড বডি হিসেবে ইউজ করতো। সেটা তো নয়। নির্বাচন কমিশন সেটা রাজ্যের হলো একটা স্বশাসিত, রাজ্য নির্বাচন কমিশন হলো একটা স্বশাসিত সংস্থা, এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত বিরোধীরা তো মনে করছেন না যেটা স্বশাসিত সংস্থা? কেন? কেন্দ্রের নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন, এমনকি যে প্রধান যে নির্বাচন কমিশনার তার নির্বাচনের যে নিয়মাবলী তাতে অবধি পরিবর্তন আনা হয়েছে। স্বশাসিত সংস্থা মনে করছেন না, তাহলে তার হাত থেকে সার্টিফিকেট নিয়ে সব মুখ্যমন্ত্রী তারপরে কি সব মন্ত্রী টন্ত্রী হলেন, কি করে এমপি এমএলএ হলেন? ধরুন আমি আপনাকে মানছি না, আপনি G24 চেয়ারে বসে আছেন, আমি তাহলে এখানে বসে আপনাদের কথা বলছি কি করে? কলকাতা টিভি, সরি, আপনি কলকাতা টিভিতে বসে আপনি আছেন, তাহলে আমি আপনার এখানে টিভিতে বসে আমি কথা বলছি কি করে? আমি বলছি না। দ্বিতীয়ত, আপনার নিরপেক্ষতাকে আমি এখানে আসছি, নিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করছি। ধরুন আমি মনে করছি কলকাতা টিভিতে বসে মৌপিয়া নন্দী আমাকে বলতে দিচ্ছেন না, নিরপেক্ষতা চ্যালেঞ্জ করছি, তাহলে সেটা কার সঙ্গে ঝগড়া করবো? মৌপিয়া নন্দীর সঙ্গে ঝগড়া করব।
আমি কি সেটা যদি না হয় তাহলে মানে এই ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সাদা বাড়িটা খোলা আছে, কেউ দরজায় তালা দিয়ে রাখেনি বিজেপি, সোজা চলে যান। যা যা অপ্রয়োজনীয় মনে হচ্ছে যে এগুলো চাই না, এই নির্বাচন কমিশনের এইসব জিনিস মানছি না, মানবো না, রাস্তায় না নেবে, রাস্তা দিয়ে হেঁটে সোজা ওই সাদা বাড়িটাতে চলে গেলেই হয়। গম্বুজ ওলা বাড়িটার মধ্যে কত বড় বড় আইনজীবীরা আছেন, অভিষেক মনু সিংভি, আরো কিসব কল্যাণ তারা সব আছেন, তারা সব চলে যাবেন। শুধু বাসে বসে অজ্ঞান হয়ে গেলে হবে দিদিমণি? শুধু বাসে বসে এরকম করে অজ্ঞান হয়ে গেলে হবে? তাহলে তো মুশকিল না। না, অজ্ঞান অজ্ঞান হয়ে গেলে হবে কিন্তু বাঁদিকে চোখ পিট করে অজ্ঞান হয়ে গেলে হবে? না না, অজ্ঞান হওয়াটা কি অজ্ঞানের অভিনয় করতে পারবে? অজ্ঞান তুমি হতে পারবে? কেউ একজন অজ্ঞান হয়েছে, আমি বলছি না, আমিও লজ্জিত যে শুধু বাসে শীততাপ নিয়ন্ত্রিত বিজেপির মিছিলে ভ্যানিটি ভ্যান হয় ভাই, পুলিশ যায় না, দিল্লি পুলিশ যায় না, দিল্লি মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টারের বাসভবন নয়, যে কালকে এখানে চন্দন দাদের সঙ্গে হাঁটুন, একসঙ্গে একটা মিছিল, সাথেই হাঁটি, সুজন, চন্দন দা করবে, হাঁটুন। এখানেও বাস চলুন, কেউ একজন মহিলা অজ্ঞান হয়ে গেছে, তাকে চোখ মারে অজ্ঞান হয়, সে করে অজ্ঞান চোখ মারা চোখ পিট করে। এটা বিজেপির আইটি সেল বানায়, বিজেপির আইটি সেল বানায়। আমরা পরিষ্কার দেখেছি, মানুষের ক্যারেক্টার আমরা দেখেছি, ওরা করে মানুষের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের সিপিএম আর বিজেপি। এক সেকেন্ড আমি তাদেরই সেই পটু সিপিএম আর বিজেপির মধ্যে সিপিএম এর যারা সঙ্গে আছেন তাদের বুকে মাথা রেখে তো অজ্ঞান হয়ে থেকে জ্ঞান ফিরলো। ও মা, বিজেপি আর সিপিএম কোথায় আছে বাংলার মানুষ, ভারতের মানুষ জানে। আবার তোমার যারা বলছো কেন, তোমার একজন সহকর্মী আমাদের সুপ্রিম কোর্টের কলেজিয়াম রাজীব গান্ধী রাহুল গান্ধী ছিলেন বলে অজ্ঞান থেকে জাজ হয়েছে, সব গুণ আছে। আসবো প্লিজ, তোমার জাজ হওয়ার সব লক্ষণ আসবো। আমি চন্দনদার কাছে আসি। চন্দনদা, মুখ্য সচিবকে তলব এবং সেই কোথাও একটা যারা রাজনৈতিক মহল, প্রশাসনিক মহল, সাংবাদিকরা, তারা কোথাও একটা 4 বছর আগের যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের যে ঘটনা, সেই ঘটনার ছায়া দেখছেন। না, এটা খুব স্বাভাবিক। দেখো, এই আলোচনা খুব টেকনিক্যালি এবং ভেরি ক্লেভারলি দেবজিৎ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো, একটা সার্কাসম এখানে নিয়ে আসা। কিন্তু আমি বলি এটা সার্কাস্টিক নয়। আলটিমেট ঘটনাটা কিন্তু এখানে মুখ্য সচিবকে ডেকে পাঠানো। এবং কেন? যদি মুখ্য সচিবকে ডেকে পাঠাবার অধিকার খুব স্বাভাবিক অর্থে কেন্দ্রের আছে এবং সেই মোতাবেকে তাকে ডেকে পাঠানো হচ্ছে, কিন্তু কারণটা কি? যখন কারণটা একেবারে স্পষ্ট নয়, তার কারণ হচ্ছে বারবার যেটা বলা হচ্ছে ফ্রেমিং টাইমটা কি। ও যেমন বলছে পাবলিক রিপ্রেজেন্টেশন আইন 13, আমি বলি 16, 20, 21। মানে আমি বলতে চাইছি কি, যার ব্যাকআপটা ধরুন টাইম ফ্রেমিং, এই টাইম ফ্রেমিংটা যখন দেখা যায় যে একটা ইলেকশন ইজ নট ডিক্লেয়ার্ড ইভেন, এবং এটা যখন ডিক্লেয়ার্ড নয়, তখন একটা জিনিস বুঝতে হবে যে সরাসরি রাজ্যের হস্তক্ষেপ করা হচ্ছে কিনা তার প্রক্রিয়াতে। দেখো, ইলেকশন কমিশন সবসময় সাবসিডাইজ বডি, তাকে নিতেই হবে লিয়াজতে, তাকে নিতেই হবে। ডেফিনেটলি এই পয়েন্টগুলো যেমন ভ্যালিড, আবার যদি এই 16 বা 21 বা 24-এর নির্বাচন দেখি, এই রাজ্যে সবচেয়ে বেশি ভোট কারচুপি, ভোট লুট, ভুয়ো ভোটার, মৃত ভোটারের অভিযোগ যারা করেছেন তাদের মধ্যে কংগ্রেসও রয়েছে। আমি তোমাকে এখনো বলছি, আমি তোমাকে ঠিক ওই একই কথা বলছি। আমি একবারও বলিনি যে রাজ্যের নির্বাচন বা ইলেকটোরাল রোলে রাজ্য সরকার, তৃণমূল সমর্থিত রাজ্য সরকারের বিভিন্ন মেকানিজম কাজ করেনি। তুমি হয়তো জানতে পারো বা তুমি জানো, খুব স্বাভাবিক, আজকে আমাদের রাজভবন অভিযান ছিল এবং সেখান থেকে একদম স্ট্রেট স্টেটমেন্ট করা হয়েছে, আমরা কিন্তু রাজ্যকেও ছাড়িনি। দেখো, একটা কথা আমাকে বুঝতে হবে, আমি দিল্লিতে দাঁড়িয়ে যেটা ভুল মনে করছি, কলকাতায় দাঁড়িয়ে সেই ভুলটাই যদি ঘটে আমি বলবো সেটাই ভুল। কিন্তু প্রশ্নটা আমি অন্য জায়গায় বলি। আমাদের এটা বলবার উদ্দেশ্যটা হচ্ছে, দেখো আলাপন বন্দ্যোপাধ্যায়কে যখন ডাকা হয়েছিল তখন একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছিল। তিনি তখন চিফ সেক্রেটারি ছিলেন এবং খুব
স্বাভাবিক রীতি অনুসারে বাই প্রোটোকল, মে নট বি বাই ল, বাই প্রোটোকল তাকে রিসিভ করতে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার উচিত ছিল, কিন্তু তিনি যাননি। সেখানে কি হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই একই সময় উনি দীঘাতে ছিলেন। প্রশ্নটা হচ্ছে ওই সময় আইএসএর জন্য কি প্রয়োজন, একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য কি প্রয়োজন, প্রোটোকলটা বড় কিনা, এটা একটা বড় প্রশ্ন আছে। আজও কিন্তু মানুষের মধ্যে এটা একটা বড় প্রশ্ন আছে। কিন্তু যখন স্টেটমেন্ট দিয়ে বলা হচ্ছে ক্লিয়ারলি যে বারুইপুরের যিনি ইআরও তাকে আমরা সাসপেন্ড করছি, কিন্তু অন্য দুটোর ক্ষেত্রে আমাকে সময় দেওয়া হোক, তদন্ত করছি, সেই তদন্তর যদি সুযোগ না দেওয়া হয় তাহলে আমরা বলবো এসআইআর এর ক্ষেত্রে আমরা বিহারে যে প্রশ্নগুলো তুলেছি তাহলে সেখানেও তো নিলম্বিত করা উচিত, তাকেও তো সাসপেন্ড করা উচিত। আমরা অনেকগুলো কুকুরের, তুমি খুব ভালো করে জানো, ওখানে আমরা দেখেছি বিভিন্ন অ্যাপ্লিকেশন জমা পড়েছে, কোনোটায় নাম নেই, কোনোটায় বয়স নেই। এই ঘটনাগুলো যারা ঘটেছে বিহারের এসআইআর, আই টেল ইউ अगेन, বিহারের এসআইআর, তাদের বিরুদ্ধে কোনো সাসপেনশনের অর্ডার নেই। একটু শোনাই আসবো এই প্রসঙ্গে। মুখ্য সচিবকে তলব নিয়ে সুজন চক্রবর্তী তিনি কি বলছেন একটু শোনাবো। কমিশন মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে, নির্দেশ মানেনি বলে। যখন নির্দেশ না মেনে মনোজ পন্থ চলেছেন তখন তিনি জানেন যে তিনি নির্বাচন কমিশনের ডাক পাবেন, কোনো সন্দেহ নেই। প্রশাসনিক আধিকারিকরা রাজনীতির নেতাদের দ্বারা যদি কথায় কথায় উদ্বোস করতে হয় তাহলে প্রশাসনিক নিরপেক্ষতা বলে দেশে কিছু থাকে না। আমি বিশ্বাস করি আইনানুগ বিবেচনায় নির্বাচন কমিশনই হোক আর চিফ সেক্রেটারি হোক, তারা নিশ্চয়ই চলবেন এবং চলা উচিত। তবে উনি জেনে শুনেই অর্ডার দিয়েছেন যাতে ওকে দিল্লি থেকে ডেকে পাঠান। দেবজিৎ, আমার একটু কেন ওদের এগেইনস্টে এফআইআর করতে বলা হয়েছে, মানে কি করেছেন ওনারা কি মৃত ভোটার, 2-3বার নাম ওঠা ভোটার, তারপরে বাংলাদেশি ভোটার এদেরকে রেখেছিলেন শুধু, বা এই নামের অপপ্রয়োগ হয়েছে, মানে এই ধরনের ক্ষমতার অপপ্রয়োগ করে সব নাম ঢুকিয়েছেন? না, ওনাদের সম্বন্ধে অভিযোগ, ওনাদের যে পিন, মানে যেটা দিয়ে এন্ট্রি করা হয়, যে পিন দিয়ে নির্বাচনী আধিকারিক এন্ট্রি করতে পারেন কোন নাম ঢুকবে কোন নাম ঢুকবে না 6 নম্বর ফর্মে, সেই পাসওয়ার্ড বা লোককে বিলিয়ে বেরিয়েছিলেন, এটা অভিযোগ, কোট আনকোট। এটা ঠিক কি ভুল সেটা ওনারা বলবেন নির্বাচন কমিশনে গিয়ে। নির্বাচন কমিশন, আমি যতটুকু আইনটা পড়েছি তাতে পরিষ্কার বলা আছে তাদেরকে এইসব অ্যাডভাইস দেওয়ার দায়িত্ব মুখ্য সচিবের নয়। আমরা হলে মোরাল ডাউন হয়ে যাবে, ওরা কাজ করতে পারবে না। আরে ভাই, এফআইআর করতে বলেছে, তোমাকে কুমড়ো কিনতে বলেছে, তুমি বাজার সরকার, তুমি বাড়ির কর্তা নও, তুমি কি কুমড়ো কিনে কুমড়ো আনবে? এখানে একটু অ্যাড করব কৃষাণু, হবে যে একজন এইআরও কে ভোটের কাছ থেকে সরানো হলো, যেখানে বলা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ একটা অনুসন্ধান ছাড়া এটা করলে মরাল ডাউন হয়ে যাবে, তাই একজন এইআরওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। চিঠিটা কালকে যে চিঠিটা হয়েছে, আমার মনে হয় চিঠিটা যদি দেখো আমিও দিয়ে দিতে পারি। চিঠিটাতে পরিষ্কার লেখা আছে যে আমরা এই দুজনের বিরুদ্ধে তদন্ত কমপ্লিট করেছি, তার বিরুদ্ধে অ্যাকশন, বাকি তদন্ত চলছে, যদি সেই তদন্ততেও তারা দোষী পাওয়া যায়, যেই মাপের দোষী পাওয়া যাবে ব্যবস্থা হবে, পরিষ্কার লেখা আছে। তোমার মধ্যে তো আমি উকিল নেই, আমি তোমাকে ধারাগুলো বলতে পারবো না। আমার কথা শুনে না, আমার কথা হচ্ছে মহারাষ্ট্র নির্বাচনে আজকে প্রমাণিত যে 5 বছরে যত ভোটার অ্যাড হয়নি, লাস্ট নির্বাচনের 3-4 মাস আগে যখন নির্বাচন 4 মাসের মধ্যে তার থেকে বেশি 1 কোটির উপরে ভোটার অ্যাড হয়ে গেল। সেই জালিয়াতিটা কতটা তদন্ত হলো, কে বিরুদ্ধে এফআইআর হলো, কতজন জেলে গেল বলো? এরই মধ্যে গোটা বিতর্কে একটা নতুন মাত্রা যোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলছেন যে যদি ভোটার লিস্ট এরকম ভাবে ভুয়ো ভোটার এবং এত গরমিলে ভরেই থাকে, তাহলে সেই ভোটারদের দ্বারা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে তো গোটা লোকসভাটাই ডিসলভ করে দিয়ে নতুন করে ইলেকশন দরকার। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। এসআইআর নিয়ে এবার বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি প্রশ্ন তুলছেন কেন্দ্রের উদ্দেশ্যে যে যদি এই ভোটার লিস্টে ভোট হয়ে থাকে তাহলে তো গোটা লোকসভা ডিসলভ করে দেওয়া উচিত। দেখুন, এসআইআর এর বিরুদ্ধে তুঙ্গে উঠেছে প্রতিবাদ। দিল্লিতে প্রতিদিনই একজোট হচ্ছে বিরোধীরা, কেন্দ্রকে কোণঠাসা করতে তৎপর ইন্ডিয়া জোট।
এই পরিস্থিতিতেই কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, 2024-এর ভোটার তালিকা কি ভুল ছিল? তাহলে তো সব সাংসদকে ইস্তফা দিয়ে নতুন করে ভোট করা উচিত। তার শর্ত, সারা দেশ জুড়ে একসাথে চালু হোক SIR। তার আগে ইস্তফা দিন প্রধানমন্ত্রী সহ সব সাংসদরা। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল, অনিয়ম, গরমিল রয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে। পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত। আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করব। লোকসভা ডিজলভ করে সারা দেশে SIR হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। এক্ষুনি কংগ্রেস সরকার ভেঙে দিক, কর্ণাটক, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক, মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিক। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। কতদিন চলবে এই নাটক? একজন ভোটার বাদ গেলে বিজেপির ভাষায় জবাব। নতুন শর্ত দেওয়ার পাশাপাশি বিজেপিকে হুমকি দিতেও ছাড়েননি অভিষেক। তিনি বলেন, একজন ভোটারকে বাদ দিলে বিজেপির ভাষাতেই জবাব দেওয়া হবে। 1 লক্ষ মানুষকে নিয়ে ঘেরাও করা হবে নির্বাচন কমিশন। পাল্টা কটাক্ষ করেছেন শ্রমিকও। আমরা যে ভাষায় বিজেপি বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়, এদের জামানত বাজেয়াপ্ত হবে। উনি ওরকম বলে থাকেন, আগেও বলেছিলেন কি একটা বিষয় 25 লক্ষ লোক নিয়ে যাবেন। উনি ওরকম বলেন, ওরা রাজনীতিতে চলে, বলতে হয়। ওনারা জানেন কি হতে চলেছে, কি হবে। কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা, কত বাংলাদেশি জামাতি, কত জেহাদি, কত মৃত ভোটার, আর কত 1 লোকের নামকে 5 জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন। এগুলো কিছুই নয়, এগুলো পরাজিতের আত্মনা। SIR এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকালই নির্বাচন কমিশন অভিযান করেছিলেন বিরোধী সাংসদরা। তা নিয়ে সরগরম হয়ে উঠেছিল দিল্লি। আজও সংসদের বাইরে সোচ্চার হয়ে ওঠেন ইন্ডিয়া মঞ্চের নেতারা। ওঠে বাংলা স্লোগানও। কলকাতা টিভি। বাংলা ভাষার অপমান মানছি, নাম মানব না। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শামীম আহমেদ। আমি শামীমের কাছে আসবো, তার আগে দেবজিতের কাছে আসি। দেবজিৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে প্রশ্নটা তুলেছেন যে ভোটার লিস্টে ধরে নেওয়া যাক ভুরি ভুরি গরমিল রয়েছে, যে কারণে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা অত্যন্ত জরুরি। যদি তাই হয় তাহলে 1 বছর আগেই ওই ভোটার লিস্টের ওপর ভর করে ভোট হয়েছে এবং সেই ভোটেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সবাই নির্বাচিত হয়েছেন, সমস্ত সাংসদ নির্বাচিত হয়েছেন। তাহলে তার ভ্যালিডিটি কোথায়? আমি তো আমাদের যিনি রাজ্যের মাননীয় সভাপতি তিনি তো তার উত্তর দিয়েছেন যে ওরা রাজি হলে ওরা ভ্যালিডিটি যদি ওনাদের না মনে হয় তাহলে ওনারা রিজাইন দিতে পারেন। এবার আমি একটা অন্য প্রশ্ন করি, একদম সঙ্গত প্রশ্ন। দিদি, 2002 সালে আমাদের এই রাজ্যের লাস্ট SIR হয়েছিল। SIR এই নিয়ে 19 নম্বর বার হতে চলেছে, 18 বার হয়ে গেছে। তার আগে বিভিন্ন নামে হয়েছে, তার মধ্যে SIR নামটাই 5 বার ব্যবহৃত হয়েছে। 2002-তে যখন SIR হয়েছিল তখন 28 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল ভোটার লিস্ট থেকে বাংলার। কোনো তৃণমূল তো তখন আন্দোলন করেনি বা ওরকম কোনো কিছু হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়, তার ঠিক 3 বছর পরে 2005 আমরা দেখেছিলাম ওই ডেপুটি স্পিকারের মুখের ওপরে 76,000, ওনার ভাষায় 76,000, টেবিল করতে দেয়নি লোকসভায়, 76,000 নামের তালিকা ছুঁড়ে মেরে চলে এসেছিলেন। তো ওনার দাবি ছিল বাম জমানায় 76,000 না 76 লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ভোটার লিস্টে নাম ঢোকানো হয়েছে, এদের নাম বাদ দিতে হবে, এটা ওনার দাবি ছিল। 76 লক্ষ বলার পরে সোমনাথ চট্টোপাধ্যায়, যিনি বামেদের নেতা ছিলেন, এবং সেই সময় তিনি কিন্তু বামেদের নেতা হিসেবে এই কথাটা বলেননি, তিনি তখন ছিলেন লোকসভা স্পিকার। তিনি তখন বলছেন না, এটা প্রায় 101 কোটির মতন, মানে 1 কোটি 18 লক্ষ না 19 লক্ষ নিয়ে একটা আঁকড়া দিয়েছিলেন, একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিলেন। আবার তার পরে পরে ইন্দ্রজিৎ গুপ্ত, তিনিও বাম নেতা, তিনি লোকসভায় ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন এটা 1,50,00,000 মতন অনুপ্রবেশকারী। উনি অবশ্য বাংলা বলেননি, সারা ভারতের কথা বলেছিলেন, তার মধ্যে নাকি বাংলাদেশে অনুপ্রবেশকারী তারা মুসলিম, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার কথাটা খুব পরিষ্কার দিদি, যে যেদিন 2002-তে 28 লক্ষের নাম বাদ যাবার পরেও 76 লক্ষের নিয়ে আন্দোলন করলেন, তার 3 বছর পরে আজকে দেখো ঠিক তার 10 বছর 2025। তাহলে 2025-এ
এই 76 লক্ষের নাম তো বাদ যায়নি, 2000 পরে তো হয়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এই 76 লক্ষ যাদের কথা বলেছিলেন তাহলে সেটা রয়েছে, এবং তাদের যারা সন্তান সন্ততি তাদের আজকে 20 বছর বয়স, মানে সেই সময় যারা গর্ভে ছিলেন, মাতৃগর্ভে যারা ছিলেন তারা আজকে কিন্তু 20 বছর পরে ভোটার হয়েছে। তাহলে তাদের কে বলছেন না কেন? দেখো, প্রথম কথা হচ্ছে যে তথ্য বিকৃত করতে করতে এমন জায়গায় বিজেপির আইটি সেল এবং ওদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যাচ্ছে যে ইন্দ্রজিৎ গুপ্তকে দিয়ে 2005 সালে দেশের সংসদে বক্তব্য রাখিয়ে দিচ্ছে যে ইন্দ্রজিৎ গুপ্ত 2001 সালে মারা গেছেন। আমি তো বলিনি, তার আগে পিছনে বলেছি, শোনো পুরোটা, শুনে নাও না। এখন 2001 সালে যখন ইন্দ্রজিৎ গুপ্ত মারা গেছেন, 2005 সালে কি করে বলবে? ঠিক সেইভাবেই যেভাবে আমার নেত্রীর প্রতিবাদের পর এই বিভিন্ন যে নিয়ম আছে, নিয়মাবলীতে ইউপিএ 1 এবং ইউপিএ 2, তোমার শোতেই আগের দিন আমি বলেছিলাম যে প্রায় 88,000 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বাংলাদেশে পুশিং করা হয়েছে। এটা ভারত সরকারের স্বীকৃত তথ্য। এটা কোন সালে হয়েছে? 2005 থেকে 2013, তার মানে নেত্রীর প্রতিবাদের পর থেকেই হয়েছে। তো এই কাজগুলো হয়েছে, তাহলে তোমরা দেখো এই যে তোমরা যেটা বলছো না, রাহুল গান্ধী থেকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম দেখিয়েছেন, তারপরে আমাদের নেতারা, এখন সর্বশেষ রাহুল গান্ধী, নাম ধরে ধরে এপিক কার্ড নাম্বার, ছবি, নাম, ঠিকানা সব দেখিয়েছি। বিজেপির একটা নেতা পশ্চিম বাংলাতে দেখিয়েছে এটা দুটো নাম আছে, এটা মাল্টিপল নাম আছে, এটা জালি আছে, রোহিঙ্গা, একটা রোহিঙ্গার নামও বলুক, একটু ধৈর্য ধরো, আমি দেবজিৎ আসবো, আমি শামীমের কাছে যাব। শামীম, দুটো বিষয় আপনি জয়েন করার আগেও আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, এক হচ্ছে যে এই এসআইআর নিয়ে যেভাবে চূড়ান্ত একটা সরগরম পরিস্থিতি চলছে রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে, তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার নির্বাচন কমিশন সংঘাত, এবং যেখানে নতুন মাত্রা যোগ করেছে নির্বাচন কমিশনের নির্দেশ মতো 4 WBCS অফিসার তাদের সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর না করা, এবং মুখ্য সচিবকে তলব করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি এসআইআর করতে হয় তাহলে তুই 1 বছর আগে যে ভোট হয়েছে, যে ভোটার তালিকায় এত গড়বিল তার উপর দাঁড়িয়ে ভোট হয়েছে, তাহলে তো এই নির্বাচিত সাংসদরা ইনক্লুডিং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কারো বৈধতাই থাকে না। তাহলে লোকসভা ডিসলভ করে দিয়ে এসআইআর হোক, ফ্রেশ ইলেকশন হোক। দুটো বিষয়ে একটুখানি আপনার মতামত চাই। দেখুন, প্রথমত 2023 সালে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত মামলায়। সেই মামলায় দুটো নতুন বিষয় উঠে এসছে। সেটা হচ্ছে যে আমাদের দেশের সংবিধান একটা নিরপেক্ষ সংস্থা বানালেও বারে বারে প্রশ্ন উঠেছে ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, এবং সেটা নিয়েই এই জাজমেন্টে প্রায় 100-র কাছাকাছি পাতা লিখেছেন। 2 হচ্ছে রুল অফ ল এর উপরে একটা বিশদ বিবরণ দিয়েছে এই জাজমেন্টের মধ্যে। দুটো ফ্যাসেট নতুন উঠে এসছে। তার মানে আমি এই কথা দুটি বললাম এই কারণে যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে, আর একই সঙ্গে নির্বাচন চলাকালীন যে আইনের শাসন প্রতিষ্ঠা করা সেটা করতেও ব্যর্থ হয়েছে। আর আমরা তার ফলস্বরূপ দেখেছি যে সাধারণ নাগরিক ভোট দিতে পারছে না। আদালতের ইন্টারভেনশনের পরে, সিসিটিভি ইনস্টলেশন, সেন্ট্রাল ফোর্স সব ডিপ্লয় করার পরেও সাধারণ মানুষ ভোট দিতে পারছে না, মার খাচ্ছে, রক্তাক্ত কাণ্ড হচ্ছে, মানুষের মৃত্যু ঘটছে। এই হচ্ছে ভোটের দিনের পরিস্থিতি, ভোটের আমাদের বিগত দিনের অভিজ্ঞতা। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে বলে, বিশ্বাস উঠে যাচ্ছে বলে এত প্রশ্ন উঠছে, নাহলে এত প্রশ্ন উঠতো না। এখন নির্বাচন কমিশনকে যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে নির্বাচন কমিশন যখন নির্দেশ দিয়েছে, সে চিফ সেক্রেটারি থেকে শুরু করে যা আধিকারিক আছে তাদের উপরে ডিসিপ্লিনারি কন্ট্রোল রাখতে হবে। ফলে সঙ্গত কারণেই তাকে ডেকে পাঠিয়েছে, এর মধ্যে কোনো ভুল আমি দেখি না। হতে পারে একটা প্রশ্ন উঠছে, অনেকে তুলছেন যে নির্বাচন তো ঘোষণা হয়নি, তাহলে নির্বাচন কমিশন কি করে এই কন্ট্রোল দেখাতে পারে? যদি নির্বাচন কমিশনের এই কন্ট্রোল না থাকে, তাহলে নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। দ্যাট ওয়াজ দ্য রিজন এই ইমিউনিটি ইলেকশন কমিশনকে সংবিধানে দেওয়া হয়েছে। 2, আমাদের দেশে এই যে রাইট টু রিকল নেই,
নির্বাচন হয়ে যাওয়ার পরে সেই ভোটকে আমরা বাতিল করতে পারি না, রিকল করার অধিকার আমাদের দেশের কোনো নাগরিকের নেই। তাই অভিষেক ব্যানার্জির কথা যদি সত্যিও ধরে নিই তাহলে রিকল করার অধিকার নেই। আর রিকল করার অধিকার থাকলে যেটা হতো, একটু আগেই যেটা বলছিলাম, যেভাবে নির্বাচনগুলো হচ্ছে বিগত কয়েক বছর ধরে, তাতে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার ভিত্তিতে এই নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়ে যাচ্ছেন এ কথা নিশ্চিন্তে বলা মুশকিল আছে। ফলে যে প্রশ্ন প্রথমেই আসলে অ্যাকাউন্টেবিলিটির যে প্রশ্ন, নির্বাচন কমিশন বলুন, চিফ সেক্রেটারি বলুন, ইলেক্টেড একজন সাংসদ বলুন বা এমএলএ বলুন, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত টুয়ার্ডস কনস্টিটিউশন, সেই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে তাদের যে দায়বদ্ধতা তাদের যে প্রশ্নে আছে, সেই দায়বদ্ধতার অভাব যেমন ইলেকশন কমিশন দেখিয়েছে, সেই দায়বদ্ধতার অভাব দেখিয়েছে আমাদের দেশের নির্বাচিত প্রতিনিধিরা। ফলে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্বে যারা আছে তারা যেহেতু অ্যাকাউন্টেবল নয়, তাদের দায়বদ্ধতা দেখাতে পারেন সংবিধানের প্রতি, তার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। না হলে এই প্রশ্ন উঠত যে আপনি বাংলাদেশ থেকে লোক ঢুকেছে বলছেন, তাহলে বাংলাদেশের থেকে ভারতের বর্ডারে কারা দাঁড়িয়েছিল? তারা কি সুরক্ষা দায়িত্বে ব্যর্থ হয়েছেন? যদি ব্যর্থ হয়ে থাকে তাই তাদের কাছে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। কতজনকে আইডেন্টিফাই করা হচ্ছে বিএসএফ যাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে? তাহলে যদি এই অ্যাকাউন্টেবিলিটি আমি প্রতিটি স্তরে, আমি এটা বিএসএফ ধরে উল্লেখ করলাম, আমি এমপি বললাম, আমি ইলেকশন কমিশন বললাম, কিন্তু আমি বলছি প্রতিটি স্তরে যাদের নিরপেক্ষতা ভাবে কাজ করার কথা ছিল তারা নিরপেক্ষভাবে কাজ করেনি, একটা এক্সট্রেনিয়াস কনসিডারেশন বা ইনফ্লুয়েন্স দ্বারা কাজ করেছে। আর তার কারণে তারা কেউই তাদের কাজের প্রতি দায়বদ্ধতা দেখায়নি। আর তার কারণে যারা সাফারার তারা হচ্ছে সাধারণ দেশের নাগরিক, যারা নির্বাচনে যেতে পারে না, নির্বাচনে যাওয়ার আগে তাদের ভোটটা পড়ে যায় বা ম্যানিপুলেশন হয় বিভিন্ন ভাবে। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি কি বলছেন এসআইআর প্রসঙ্গে শুনুন। এসআইআর হবে মানে হবেই, প্রধানমন্ত্রী কেন ইস্তফা দিতে যাবে? ইলেকশন কমিশন বুঝবে, নিশ্চয়ই করতে পারেন, কিন্তু সেটা বুঝবে তো ইলেকশন কমিশন। যখন ভোট হয় সবকিছুই সরকারের থাকে, তৃণমূল সরকারেরই সবকিছু থাকে, তো সেই জন্যই বোধ হয় এইটা নেওয়া হবে। কেন এদের না বদলালে পরে ভোট কোনোদিন সম্পূর্ণভাবে সফল হতে পারে না, ক্লিন ভোটিং হতেই পারে না। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, মিঠুন চক্রবর্তী বলছেন এসআইআর হবে তো হবে, এবং আমরা যেভাবে দেখছি যে গতকালও আমরা দেখলাম যে বিরোধীরা তারা একই সঙ্গে রাহুল গান্ধী, জন ব্রিটাস থেকে শুরু করে সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্ররা, মিতালি বাগরা, তারা একই সঙ্গে আন্দোলন করলেন। এখানে দাঁড়িয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে লোকসভা ডিসলভ করার কথা, টেকনিক্যালি তার প্রভিশন রয়েছে কি নেই, ডেফিনেটলি সেটা একটা বিচার্য বিষয়, কিন্তু এই দাবিটা এর সঙ্গে কি আপনার একমত? দেখো, অ্যাবসলিউটলি একটা জিনিস আমরা শুরুতেই যেটা বলে নিই যে মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গটা নিয়ে তুমি যখন কথা বললে, মৃগা থেকে একদম ফাটাকেষ্ট একটা ব্যাপক বিবর্তিত সময়, সুতরাং তার ভার্সনটাও বদলে গেছে। আমি একটা জিনিস বুঝি, সেটা হলো যে এসআইআরকে নিয়ে যে প্রশ্নটা উঠছে সেই প্রশ্নটার প্রাথমিক স্তরটা কোথায়? প্রাথমিক স্তরটাই হচ্ছে যে আজকে বিহারের নির্বাচন এবং সেই নির্বাচন একেবারে দোরগোড়া, সো দ্যাট ইট ইজ আ টাইমিং অফ এসআইআর, যেটা সবাই বলছে। এবার এই টাইমিংটাকে তুমি 1 বছর, 1.5 বছর, 2 বছর পিছিয়ে দাও, লোকসভাটা কাছে থাকতো। নোবডি টুক ইন্টারেস্ট, মানে ডেয়ার করেনি, তারা সাহস দেখাতে পারেনি ওই সময়টাতে এসআইআর করা। তার কারণ আমরা একটা ডিফেক্টিভ রেজাল্ট পেয়েছি, ইনফ্যাক্ট মোদিজির বিরুদ্ধে, সেটা হয়তো আরো ত্বরান্বিত হতে পারত। এখন আমরা যে মরাল কোয়েশ্চেন করি আইন ভঙ্গ, আজকেও আমরা আইন ভেঙেছি। আইন ভঙ্গ মানে স্ট্যাবলিশ করা যে আপনারা আইন মানছেন না, আমরা দেখিয়ে দিচ্ছি আইন ভঙ্গ করে, জাস্ট টু সিক অ্যাট্রাকশন। আমরা এটা বলতে পারি রিকলের অধিকার নেই, তার মানে আমি রিকল বলবো না, এটা তো ঘটনা। আমি রিকলকে কেন বলছি, দ্যাট ইজ গোয়িং টু সেট, এটা একটা এক্সাম্পল তৈরি হচ্ছে যে এসআইআর তুমি আজকে বিহার নির্বাচন করবার আগে করবার চেষ্টা করছো, 65 লোক ডিলিটেড হয়ে যাচ্ছে, 65 লক্ষ ডিলিটেড হয়ে যাচ্ছে, ঠিক সেরকম একটি সাহস কেন আমরা দেখতে পেলাম না লোকসভা নির্বাচনের আগে? সেটাই মূলত কোয়েশ্চেন। তার সাথে সাথে ইন্টারেস্টিংলি সেটা কিন্তু আমাদের এখানকেও রিকল যদি হয় তাহলে কিন্তু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেনটা এসে যাবে। একটু আজকের ডেভেলপমেন্ট সেটা একটু মেনশন করব যে একদিকে যদি মুম্বাই হাইকোর্টের দিকে দেখি, একদিকে সুপ্রিম কোর্টের দিকে দেখি। সুপ্রিম কোর্ট তো বলছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নেয় না, এবং মুম্বাই হাইকোর্ট তারা বলছে আধার, প্যান
ভোটার। একবার দেখো গিয়ে দেখো খাবার আধার প্যান ভোটার। দেখো আমি আবারও বলি, আমরা এই আলোচনাটা দীর্ঘভাবে করেছি। মোরলেস 11টা থেকে 13টা প্যানেল আছে যেখানে আমরা আইডেন্টিফাই করি কোনো একটি অধিকার থাকলে, কার্ড থাকলে ধরে নিতে পারি সে নাগরিক। এটা জেনারেল পারসেপশন। তুমি একটা জিনিস বলো, নির্বাচন কমিশন শুরুতে একটা কথা বলেছেন এই এসআইআর এর প্রসঙ্গেই, যদি কারো কাছে ভোটার কার্ড থাকে তাহলে তার রাইট টু ভোট আছে, এটা নাগরিকত্ব প্রমাণ করে না। আবার তোমার কাছে যদি পাসপোর্ট থাকে সেটা তোমার ট্রাভেল ডকুমেন্ট, এটা নাগরিকত্ব প্রমাণ করে না। আমাদের কাছে তো মূল প্রশ্ন যে আধার কার্ডটা করা হলো কেন, ভোটার কার্ডটা করা হলো কেন, রেশন কার্ডটা করা হলো কেন? আইডেন্টিফিকেশনের বিভিন্ন ক্লাসিফিকেশন, সবার কাছে সবটা থাকবে না। কিন্তু প্রশ্নটা একদম বেসিকে, সেটা হচ্ছে আমাদের কাছে কি কোনো এমনও কোনো প্রস্তাব আছে, আমি বলছি না আছে কি না, ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি কোনো প্রস্তাব আছে যেটা ইউনিফর্ম আইডেন্টিটি হিসেবে প্রমাণিত হতে পারে? তার জন্য কি আমাদের কেন্দ্রীয় সরকার কোনো মুভ করেছেন? ইলেকশন কমিশন কোনো মুভ করেছেন? এই ভোটার কার্ড থেকে শুরু করে টিএন সেশনের আমলে আধার কার্ড নিয়ে যেভাবে মানুষকে আধার কার্ড নিয়ে যতটা পার্টিকুলার হতে হয়েছে, যতটা অ্যাটেনশন দিতে হয়েছে, যতটা এফোর্ট দিতে হয়েছে, আবার যদি একটা ওরকম একটা কার্ড অন্তত এই কথাটাই বলছি তোমাকে, আমি দেবজিতের দেবজিৎ। দেখো দিদি, একটা কথা বলি যে কোনো কেন্দ্রীয় সরকার তো হয় না, কেন্দ্রীয় সরকার 1955 সালে শামীমদাও একমত হবেন আশা করি, 1955 সালে এই আইনটা এসেছিল। এবং এই আজকে যে এনআরসি টেনআরসি নিয়ে এত কথা হচ্ছে না, সেটা ওই আইনেই লেখা আছে। তখন ওই দেশ থেকে দেশে ট্রাভেল করছিল, মানে কে পাকিস্তানে থাকবে, কে বাংলাদেশে থাকবে, মানে তখন পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান অথবা ভারতে থাকবেন, সেই সময় থেকে এটা চলছে। জিয়ে রাখা হয়েছে, বিভিন্ন কারণে জিয়ে রেখেছে, তার মধ্যে রাজনৈতিক অনেক কারণ থাকতে পারে, আমি এর মধ্যে যাচ্ছি না। কিন্তু শুধুমাত্র নির্বাচন কমিশন বলবেন কেন? সুপ্রিম কোর্টের 3খানা জাজমেন্ট আছে যেখানে পরিষ্কার বলেছেন, চন্দনদা তো ঠিকই বলেছেন, যেখানে বলেছে আধারের কথা বলা নেই, কিন্তু পাসপোর্ট বা অন্য কোনো কার্ড, এই রেশন কার্ড বা সেশন কার্ড যাকে ভোটার এপিক কার্ড বলা হয়, বা সে কোনো কার্ডই নাগরিকত্বের প্রমাণ বলে কেউ ধরছেন না। নাগরিক পঞ্জিতে যদি যার নাম থাকবে এবং একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে, তার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা হয়নি কিংবা হলে কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা পরে হবে। সুতরাং এগুলো নয়। যখন সুপ্রিম কোর্ট বলেছেন, দেখুন সুপ্রিম কোর্ট তো আইনকে ব্যাখ্যা করেন। দেশের আইন দুটো ফ্লোরে যা হয়, মানে দুটো আইনসভায় যা হয়, রাজ্যসভায় এবং লোকসভায় যেসব আইন সই করেন রাষ্ট্রপতি, তাকে ব্যাখ্যা করেন সুপ্রিম কোর্ট। আমরা এখানে বসে প্যানেলে বসে কি বলবো? পাবলিক পারসেপশনের কথা, সেখানে তো অনেক পারসেপশন আছে। পাবলিক পারসেপশনে তো তৃণমূল কংগ্রেসের মতন চোর হয় না, তো এরকম চলে। তো এখন কথাটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি যে এই যে আলাদা করে সব কার্ডকে এক করা যায় কিনা, একটা সিঙ্গল নাগরিক কার্ড হওয়া উচিত কিনা, এগুলো নিয়ে তো পরে হবে। এখন এখানে যারা আমরা প্যানেলে বসেছি, অন্তত আমরা 4টি রাজনৈতিক দলের প্রতিনিধি বা সমর্থক সদস্যরা বসে আছি। আমাদের মধ্যে একজনও কি বলবেন যে মৃত ভোটার থাকুক? এটা মানবিক দিক তো আছে। আরে ভাই, মারা গেছে তো কি হয়েছে, একদিন তো বেঁচে ছিলেন, ওর নামটা থাকুক। কেউ কি এখানে আছেন এরকম বলবেন যে একজনের নাম 4 জায়গায় উঠিয়েছে, কি হয়েছে? কিছুই তো দিতে পারছে না সরকার, 4 জায়গায় ভোটার লিস্টে নাম আছে, একটু তো থাকুক। কেউ কি কথা বলবেন যে এখান থেকে চলে গেছে নয়ডায়, আজকে 10 বছর ধরে আছেন, এখানে আসেই না, ভোটই দেয় না, তার এখানে বাড়িটাও নেই, বাড়িটাও বেঁচে দিয়েছে, আহা, আর এককালে তো বাংলায় ছিলেন, বাঙালি তো বটে, কিছু তো থাকুক। আচ্ছা, কি জানো, ওই ওপার থেকে অনুপ্রবেশ করেছে বাংলাদেশি মুসলিম কিংবা রোহিঙ্গা মুসলিম থেকে। আমি এদেশের মুসলমানদের কথা বলছি না, আমি একবারও বলছি না। এদেশের মুসলমানরা আছেন, ছিলেন, থাকবেন, কিন্তু যারা ওপার থেকে এসেছে, আহা, একটু মানবিক মুখ দিয়ে দেখুন ওদেরকে, যারা চুরি করে ওদেরকে বা ভোটার লিস্টের নাম ঢোকাচ্ছে, ওদেরকে একটু থাকতে দিন। তুমি কেন ডেকে পাঠাচ্ছ? এই তো একটু আগে দেখলাম মাইক্রোফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তুমি কেন ডেকে পাঠাচ্ছ? খবর নেই, দেখে নেব। বিএসএফ একটু ভুল করে ফেলেছে, একজন অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, একটু ভোট দেবে না, আমাদের মধ্যে কে এটা মেনে নেবে বলুন? কৃষাণুদা মেনে নেবেন যে ভুয়ো ভোটাররা ভোট দিক, বা চন্দনদা মেনে নেবেন, আমি মানবো, বা উনি মানবেন? আমি তো এটাও মেনে নেব না, দেশের মানুষ এটাও মেনে নেবে না যে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে সরিয়ে ওখানে অমিত শাহকে ঢুকিয়ে অযাচিত ভাবে নিজেদের পক্ষে মেজরিটিটাকে করে নেওয়া। আচ্ছা, মানে এইগুলো না, এগুলো বলতে না, আমি তো নাটক করতে আসিনি, আমি আমার দলের প্রতিনিধিত্ব করতে এসেছি, আমি এখানে নাটক মঞ্চস্থ করতে আসিনি।
দুই হচ্ছে যে এই যে বলা হলো, প্রথম কথা আমি প্রথম শুনলাম যে ভোট এই পাসপোর্ট নাকি নাগরিকত্বর প্রমাণ নয়। আমার পাসপোর্টে লেখা আছে আমি ভারতের নাগরিক, ঠিক আছে? আমার ভারতের পাসপোর্ট যেটা বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক পুলিশ ভেরিফিকেশনের পর দিয়েছে, সেটাতে লেখা আছে আমি ভারতের নাগরিক, সেটা বলছে মোদি আর দেবজিৎ কি করে নাগরিক হলে আমি জানতে চাই। আটই মার্চ নির্বাচন কমিশন, রাষ্ট্রীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল আধারের ভিত্তিতে ভোটার রোল ঠিক করা হবে। 8ই মার্চ 2025 নির্বাচন কমিশন বলেছে, যে নির্বাচন কমিশন এত লাফালাফি করছে, তাহলে সেটা কি বেসিসে বললো? তাহলে যারা বললো ভুল বলেছিল তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, ব্যবস্থা হয়েছে, জেলে গেছে। আজকে একেবারে জালিয়াতি, আজকে এরা বলছে যে তুমি ডিজিটাইজ ভোটার লিস্ট দেবে না, এদিকে ডিজিটাল ভারত হচ্ছে, এদিকে ডিজিটাইজ ভোটার লিস্ট দেবে না, যাতে আমরা দ্রুতভাবে যাতে যাচাই না করতে পারি যে কার নাম মাল্টিপল টাইম আছে, 2 বার 4 বার 5 বার আছে, কে মারা গেছে, এইগুলো যাতে আমি যাচাই না করতে পারি, তার জন্য তারা বলছে ম্যানুয়াল দেবো, ডিজিটাইজ দেবো। পিকচারটা মানে মানুষের যে ছবিটা আছে সেটা এনক্রিপ্টেড করে দিয়েছে, মানে আমি যদি ওটা স্ক্যানারে ফেলে দেখি যে ওই একই ছবি কতবার আরো আছে, কোন রোলে আছে, ভারতের কোন কোন স্টেটে আছে, এই যে নাটক করে ফেললে না। আজকে পশ্চিম বাংলাতে ওরা একটাও প্রমাণ দেখাতে পারিনি, কিন্তু বিজেপি দুজন বিধায়ক, বিজেপির দুজন বিধায়ক, আগামীকাল মুখ্য সচিব তাকে তলব করা হয়েছে দিল্লিতে, যেটা জানা গেছে যে মুখ্য সচিব দিল্লি যাচ্ছেন, কি হয় সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।